ব্যাঙের ছাতার মতো একবারে দল বেঁধে সবাই দল খোলার জন্য পরিস্থিতি তৈরি হয়নি। 1/11-এর সময় তো আরো হয়নি, কারণ তখন এমন একটা কাঠামো তৈরি করা হয়েছিল যাতে করে সব রাজনৈতিক দল বা ব্যক্তি কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো ছিল, এক ব্যক্তির এক দল, সে নিজেই নেতা, তার বউ হচ্ছে সাধারণ সম্পাদক, সেই সে সভাপতি আর তার বউ সাধারণ সম্পাদক, এই জাতীয় বাংলাদেশে বহু দল আছে। সেটাকে বরং উচ্ছেদ করার জন্যই 1/11-এর সময় এই যে নির্বাচন কমিশন তাদের আইন সংস্কার করলো, আরপিও করলো। তো তাতে করে কিন্তু একটা সুফল আমরা পেতে যাচ্ছিলাম, যে আলতু ফালতু দলগুলো যে মানে রাজনীতিতে চলে আসতে চাচ্ছিল, ব্যক্তি কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো, সেটা একটু কমানো গেছে। এখন আপনি বলতে পারেন যে এখন কেন এই স্রোত তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই যে 24-এর অভ্যুত্থানের পর যে জোয়ার, যে সবাই সবাইকে রাজা মনে করছে এবং হুম। সবাই রাজা হয়ে গেছে ডক্টর ইউনূসের রাজত্বে। তো এবং আহ, রাজনৈতিক দল খুললে তো ভালো, এবং ওই যে রাজার সাথে কথা বলা যায়, ওখানে ডাক পাচ্ছে, তারপরে বড় বড় অনুষ্ঠানে ডাক পায়। আর আরো আরো বিষয় হচ্ছে যে আমি তো কয়েকটা রাজনৈতিক নেতার কাছে শুনলামও যে ভাই আগে তো চাঁদা দিতে হতো, এখন তো আর চাঁদা দিতে হচ্ছে না, এখন নিজেরাই আমাদের নিজেদের কথা বলতে পারছি। এবং এটাও বাস্তবতা। আমাদের এখানে আপনি যদি আজকে বড় বড় ক্রিমিনালরা দল খুলতেছে, এবং শুধু সে না, আরো বহুজন আছে যেগুলো নাম গ্রাম কিছুই শুনে না, এই জন্য ব্যক্তিরা রাজনীতি করছে। রাজনীতি একটা ব্যক্তিগত অধিকার, কে করবে না করবে আমার তো কোনো, আমি বা আপনি কোনো বাধা দিতে পারি না, কিন্তু বাধা নিশ্চয়ই পারেন, দেওয়ার কিন্তু আসলে আমাদের আমি শুধু কি আমাদের বিশেষ হ্যাঁ। সুবিধা পাওয়ার জন্য এগুলো হচ্ছে, নাকি আহ আমরা এগুলোকে কিংস পার্টি হিসেবে অভিহিত করতে পারি? তার কারণ গত সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে, 60টির মতন, 57 বা 60টির মতো রাজনৈতিক দল ব্যাঙের ছাতার মতো গজালো, এবং সবারই সেই লক্ষ্য 24-এর গণ অভ্যুত্থান জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এক ধরনের চেষ্টা। আহ, হুম। এইগুলো কি সবগুলোকে আমরা কিংস পার্টি হিসেবে অভিহিত করতে পারি কিনা? না, এখানে কিংস পার্টি একটাই, এখানে অন্যদের কোনো সুযোগ নাই যে কিংস পার্টি হওয়ার। ডক্টর ইউনূস যখন ডিক্লেয়ার করে দিয়েছে যে ওই রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা আছে, ওই নেতাদেরকে তার দলের, তার সভাসদের লোকজন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, তখন এটা তো বলার অবকাশ নাই যে যে এনসিপি ছাড়া ওনার আরো কোনো দল আছে। এনসিপি ছাড়া ওনার যদি আর দ্বিতীয় একটা দল থাকে সেটা হচ্ছে জামাতে ইসলামী। বাকিগুলো আমি মনে করি না যে উনি তার রাজনৈতিক দল। এমন কথা উঠেছে যে একটা সংখ্যাতাত্ত্বিক ভারভারিকিতা দেখানো যায় কিনা, যেমন একটা মাঝে বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চায় অনেকে। যেমন গত শনিবারই একটি অনুষ্ঠান আমরা দেখলাম, 35টি রাজনৈতিক দল এবং 4টি রাজনৈতিক জোট, তারা একটি সংস্কার জাতীয় জোট, এই টাইপের একটি, মানে 4টি জোট সহ 45টি রাজনৈতিক দল, তারা আবার আলাদা একটি জোট করেছে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। এই যে 35টি রাজনৈতিক দল, 4টি জোট, অমুক অমুকে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে, বা সংস্কারের পক্ষে এতগুলো রাজনৈতিক দল আছে, এইগুলোর শো অফ করার কোনো বিষয় থাকতে পারে কিনা? এগুলো হচ্ছে টাকা পাবে, এগুলো মনে করেন এই যে এই এই ধরনের ইয়ে করলে আপনি যেটা বললেন যে জি। কিংস পার্টি, ওনার কিংস পার্টি যেটা আছে, হুম তাকে হুম। সহায়তা করার জন্য কিছু পার্টি দরকার। অবশ্যই। জি। সেই সহায়তা করার জন্য এই এই আগাছাগুলো আছে। যেমন বললাম না, আগে আওয়ামী লীগকে সহায়তা করার জন্য এগুলো ছিল, সেরকম ছিল, কিন্তু তখন এটা দেখানো ওই ওই দলকে সহায়তা করার জন্য, কিন্তু ওভারঅল ডক্টর ইউনূসের মহান কোনো কাজ করার জন্য এগুলো নাই এগুলা। এবং ইলেকশনের আগে এই সমস্ত অবৈধ টাকা বিলি হয়, সরকার পার্টি থেকে বিলি করে। ডক্টর ইউনূসের যদি ইচ্ছা থাকে তাহলে এগুলো হয়তো এই 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 জাতীয় গুলোকে কিছু দিতে পারে, হয়তো ওদের আগ্রহ আছে। এই জন্য আমি সবচেয়ে মনে করি যে টাকা পয়সা না, এরা একটা প্রতিপত্তি, একটু একটু নিজেদেরকে দেখানোর জন্য এই সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। আর যেটা আমরা বলছি না, সেটা হচ্ছে আরপিও তে চেঞ্জ আনতেছে। আরপিও তে আগে যে কঠিন অবস্থা ছিল, অতটা হুম হুম। সদস্য থাকতে হবে, এতটা অফিস থাকতে হবে, এগুলো এই যে ডক্টর ইউনূসের কিংস পার্টি চাপ দিয়ে এটাকে সংশোধন করিয়ে এখানে সহজ করে দিচ্ছে। এই সহজ করে দেওয়াতে এই সমস্ত আগাছা রাজনৈতিক দলগুলো সুযোগ পাচ্ছে। যে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে, ধরে নিলাম 147-এর মধ্যে 100টি না হোক, 50টি না হোক, 30টি পেল, হুম। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, এর হুম। মধ্য দিয়ে যে ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে, যদি আদৌ হয়, সেটি নিয়েও কনফিউশন রয়েছে অনেকের, যদি হয়,
সেটি হুম। আন্তর্জাতিক বিশ্বে কতটা গ্রহণযোগ্য হবে? মোটেও গ্রহণযোগ্য হবে না। একটু আন্তর্জাতিক তো দূরের কথা, দেশের মধ্যে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের তো একটা অবস্থান আছে, আপনি তাকে যদি বিচার করতে হয় বিচার করেন। তার বিচারের আগে তাকে যদি আপনি ইলেকশন থেকে দূরে রাখেন, আপনার মানে আমার বিরুদ্ধে মামলা করলেন, মামলার রায় হওয়ার আগে আপনি ফল দিয়ে দিলেন, ইলেকশন করতে পারবে না। তো সেটা তো একটা অন্যায়। আওয়ামী লীগকে আপনার সাপোর্ট করার দরকার নাই, কিন্তু আপনি ন্যায়ের মধ্যে থাকতে হবে। কোনো কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আনতে হয়, আওয়ামী লীগ বিরুদ্ধে যে অভিযোগ অ্যাট্রোসিটি করেছে তারা 24-এ, তো সেরকম অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে, 71 সালে করেছে তারা। জামাত কিভাবে এই সরকারের সেটা আমলে এসে অনিবার্য। আবার হালাল হয়ে গেছে? তো হুম। আমি বলছি না আর কি জামাতে ইলেকশন করতে বাধা দেওয়ার জন্য। জামাত একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত দল, তারও রাজনীতি করার অধিকার আছে, অধিকার আজ তারা করছে দীর্ঘদিন থেকে। আমার কথা হচ্ছে, এক আইন, একজনের জন্য এক আইন করলে তো হবে না, আইন সবার জন্য সমান হতে হবে। সেই ক্ষেত্রে বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে, সেটা সেটা মানুষের কাছে যুক্তিযুক্ত হবে না। কারণ আপনি তাকে বাইরে রেখে ইলেকশন করবেন, হয়তো ইলেকশন হবেও, আওয়ামী লীগকে বাইরে রেখে ইলেকশন হবেও, এটাও এটাও বাস্তবতা। কারণ আওয়ামী লীগ যে পর্যায়ে আছে, আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি নাই যে সরকারকে বাধ্য করতে পারে। তাদের এমন কোনো বিদেশি চাপ নাই যে এই সরকারকে বাধ্য করে যে তোমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করো না। একসময় হয়তো ছিল, কিন্তু সরকার দেখছে যে না, তেমন তেমন কষ্ট না এদেরকে বাদ দিয়ে দিতে পায়। কিংবা পার্টনার যারা আছে, যারা এই এই ইলেকশন করতে যাচ্ছে, বিএনপি, জামাত, তারাও যদি মনে করে যে এদেরকে বাদ দিয়ে যদি আমরা ইলেকশন করি তাহলে তো সুখে শান্তিতে আমরা সংসদে চলে আসতে পারবো, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো বাট একটা জিনিস তো রয়ে যায়, সেই 24-এ বলেন, 18 বলেন, কিংবা 14-ই বলেন, যে কারণে ইলেকশন গুলো গ্রহণযোগ্যতা পায় নাই, বিশেষ করে 14 এবং 24, একই কাহিনী তো এখানে হবে। আর 18 কিন্তু ইলেকশন তো অন্যরকম, সেটা তো সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন যদি শেখ হাসিনা করে থাকে। আওয়ামী লীগ সেটা হচ্ছে আওয়ামী 18 লীগ সালের, জি। এবং সেটা অংশগ্রহণপূর্ণ। তাহলে বুঝেন, অংশগ্রহণ করলেই যে একবারে নিরপেক্ষ নির্বাচন হয়ে যাবে তা না। অংশগ্রহণ করেও কিভাবে সব কটা বিতর্ক। রাজনৈতিক দল অংশগ্রহণ করার পরেও একটা নিকৃষ্ট নির্বাচন শেখ হাসিনার আমলে হয়েছিল। এবং আমার ধারণা শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি ভূমিকা যদি কোনো নির্বাচন রেখে থাকে, সেটা 24 নয়, সেটা 14 নয়, সেটা হচ্ছে 18। 2018। জি। আহ, এবং শেখ হাসিনা সুষ্ঠু বা অংশগ্রহণমূলক নির্বাচনে যে সংজ্ঞাটি তিনি প্রয়োগ করতেন, যে মানুষ ভোট দিতে পারলেই সেটি অংশগ্রহণমূলক, সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই, সেই সংজ্ঞাটি এখন ফলো করার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অংশগ্রহণমূলক বলতে তিনি এমনটাই বোঝেন যাতে মানুষ ভোট দিতে পারে, এবং যেই জাতিসংঘ এর আগে ভোটের জন্য নানান ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছিল, 2024 আগের কথা বলছি আমি, এখন তারা হুম। নিজেরাও তাদের সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে। শেখ হাসিনার বক্তব্যটাই তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে, সেটাই রেফারেন্স আকারে বিবিসি কে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আবার তিনি বলছেন যে না, এটা আসলে নির্বাচন অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। সব মিলিয়ে হুম। আসলে তিনি কি বলতে চাচ্ছেন? উনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে, এটাতে এত এত হিসাবের কি আছে? আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে, সেটা বিএনপির সাথে তাতে ফ্যাক্ট হয়ে গেছে। বিএনপির সাথে যে লন্ডন বৈঠক, এটা চূড়ান্ত যে এর বিএনপি তো বহু আগেই আওয়ামী লীগকে ইলেকশনে রাখার পক্ষে চাপ দিয়েছিল, বিশেষ করে ক্ষমতা পরিবর্তনের পরপরই আওয়ামী লীগের বিরুদ্ধে যখন অ্যাকশন নিতে যাচ্ছিল এই সরকার, তখন বিএনপি এটা বলেছিল যে না, তারা থাকবে ইলেকশনে। সেরকম কথাবার্তা হয়েছিল, বিএনপি কে বরং অভিযুক্ত করা হয়েছিল স্বৈরাচারের পক্ষে বিএনপি লোকেরা কথা বলছে, এরা ভারতীয় হয়ে গেছে। কারণ ভারতও চাচ্ছে আওয়ামী লীগ ইলেকশন করুক, এরাও চাচ্ছে। তাদেরকে এজেন্ট হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছিল, ভারতের সাথে তাদের ধরম মরম হয়ে যাচ্ছিল, এগুলো বলছিল। তো এখন বিএনপির সাথে সরকার সেই প্রতিশ্রুতিতে আসতে পারছে যে আমরা ওদেরকে ইলেকশনের বাইরে রাখবো, এবং ফেব্রুয়ারির আগে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যেন তেন আহ, মামলা দিয়ে দেব, মামলার রায় দিয়ে দেব। তো তাতে করে হয়ে গেল, তো রায় যখন হয় তখন শেখ হাসিনা ইলেকশন করতে পারছে না। আর দলের উপর যদি রায় দেওয়া যায় তাহলে তো আরো সুবিধা হয়ে গেল সরকারের চাপে হয়তো। কারণ এবং আচ্ছা। সরকার তো তাকে তো অলরেডি তখন থেকে, তো যখন তারা এটা চাচ্ছিল, আপনি কি খেয়াল নাই, তখন থেকেই তো বিএনপি কে নানা মহল থেকে আওয়ামী লীগের দোসর, কিংবা এই যে ভারতের সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন রয়ের এজেন্ট হিসেবে তারা কাজ করছে, এই ধরনের অভিযোগ দেওয়া হয়েছিল।
তো হুম তারা হুম হুম। দেখবে, এবং এইটাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস হয়তো নির্বাচন পিছিয়ে দেওয়ারও ফন্দি করছিলেন। তো তাতে করে বিএনপি চাচ্ছে যে কোন রকম ভাবে একটা ইলেকশন হোক, আমরা আসি। এবং কে না চায় বিনা মানে আহ, ইয়েতে প্রতিরোধে গোল দিতে। সেটা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি শুরুতে যে কোশ্চেন করেছেন, এটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে বাইরের কাছে, বাইরের কাছে নয়, হুম দেশের কাছে হবে না। এবং আপনি দেখবেন যে এই লেজিটিমেসি নিয়ে আওয়ামী লীগ আবার এই মাঠে নামবে। আওয়ামী লীগ কিভাবে নামবে তখন হয়তো আমরা দেখবো আহ, কিভাবে আসে, কারণ অনন্তকালের জন্য তো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুক্তি দিতে পারবে না। এই যে কথাবার্তা বলতেছি এখন, বলে যে স্বৈরাচারের পক্ষে কথা বলছে না, এই এই জায়গায় যদি বিএনপি থাকতো, বিএনপির পক্ষেও একই কথা বলতাম। অনন্তকাল হুম হুম। বিএনপি কে তো আপনি ক্ষমতার বাইরে রাখতে পারবেন না, অনন্তকাল ইভেন জামাত তাকেও আপনি রাখতে পারবেন না। তাহলে কি হয়, এই ধরনের বড় ধরনের রাজনৈতিক দলকে যদি আমরা রাজনীতি থেকে নিষিদ্ধ করে রাখি, জঙ্গিবাদের উত্থান হয়, এই গুপ্ত হামলা বাড়ে। তো সরকার যখন তারেক রহমান কিংবা অন্য কারো নেতৃত্বে যখন বিএনপি ক্ষমতায় আসবে, বা অন্য কোনো একটা দল যদি ক্ষমতায় আসে, তারা কি শান্তিতে থাকতে পারবে? এই 5 বছর তো তাদের অশান্তিতে কাটতে হবে, এবং লেজিটিমেসি নিয়ে সমস্যা হবে বাইরে ভিতরে। তো তাহলে কে না চায় যে সর্বদলীয় অংশগ্রহণপূর্ণ একটা নির্বাচন হোক? তো বিএনপি হয়তো বাধ্য হয়েছে এখন এটা গিলতে সরকারের টোপ। 2018 নির্বাচনটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে আত্মঘাতীমূলক ছিল, সবচেয়ে ভয়ঙ্কর ছিল, যার খেসারত আওয়ামী লীগকে দিতে হয়েছে। সেই 2018 নির্বাচন বহুল বিতর্কিত এবং ঐতিহাসিক বলা যায় এক অর্থে। সেই নির্বাচন যার অধীন হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা, তাকে আটক করা হয়েছে। আটক করা হতেই পারে, মামলা তার বিরুদ্ধে হতেই পারে, তার বিচারও হতে পারে। কিন্তু যেভাবে তাকে মানে তার আগে কথিত জনতা জুতার মালা পরিয়ে তারপরে পুলিশ হাতে সোপর্দ করলেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটাকে তো কোনো সুস্থ মানুষ স্বাভাবিকভাবে নেবে না। দেখেন, আমি শুরুতে বলছি 2018 এটা কলঙ্কিত নির্বাচন। এই কলঙ্কিত নির্বাচনের জন্য এই লোক অবশ্যই দায়ী। এই লোককে যদি থাপড়ানো, জুতামালা পরানো, সেটা তো আওয়ামী লীগ করা উচিত ছিল। আওয়ামী লীগ করাবে, কিন্তু কথা হচ্ছে যে সভ্য সমাজে সেটা হবে কেন? একটা সভ্য সমাজে তো কোনো রাজনৈতিক দলের হয়ে, মব হয়ে কেউ এই ধরনের কাজ করতে পারে না। উনার মতো একটা অপদার্থকে, একটা উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে বিএনপি, আওয়ামী লীগ একটা ইলেকশন কমিশনার বানিয়েছিল, নিঃসন্দেহে তাদের অসৎ উদ্দেশ্যে বানিয়েছিল। এই ধরনের মেরুদণ্ডহীন একটা লোককে নির্বাচন কমিশনার বানিয়ে আওয়ামী লীগ জাতিকে যে নির্বাচন উপহার দিয়েছে, সেটা একটা প্রহসনের নির্বাচন হয়েছিল। এখন অনেক ছাগল পাগল আপনাকে বলবে, এই আনিস আলমগীর যে এত কথা বলছে, এগুলো কি বলেছিল আগে? এই তাদের উদ্দেশ্যে আমি বলছিলাম, বলতেছি, 2018 সালে নির্বাচন যেদিন রেজাল্ট হলো, যেই রাতে নির্বাচন হলো, সেই রাতে